আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি সাবরিনা আলম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমামের ইন্তেকাল, ২ দফা জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন আজই। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। ৬ মাসের জামিনে কার্টুনিস্ট কিশোর, ২৬ মার্চের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের আলটিমেটাম নাগরিক সমাজের, পদযাত্রায় বাধা। খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে পরিবারের আবেদন, আইন মন্ত্রণালয়ের সাথে কথা বলে সিদ্ধান্ত জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বাধীনতার স্বপ্ন আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে, অভিযোগ বিএনপি নেতাদের। জনরোষের ভয়ে সরকার নয়, বিএনপি আতঙ্কিত, মন্তব্য ওবায়দুল কাদেরের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য এইচ.টি. ইমাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮২ বছর। তার মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। গতরাত ১:১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এইচ.টি. ইমামের মৃত্যু হয়। কিডনি জটিলতা সহ বার্ধক্যজনিত নানা অসুস্থতায় চিকিৎসাধীন ছিলেন তিনি। মরহুমের প্রথম জানাজা সকাল ১১টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া আকবর আলী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। এরপর ১২:৩০ থেকে ৩:৩০ পর্যন্ত সবার শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। বাদ আসর গুলশানের আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে। ১৯৩৯ সালে জন্মগ্রহণ করেছিলেন হোসেন তৌফিক ইমাম, যিনি দেশের রাজনৈতিক অঙ্গনে এইচ.টি. ইমাম নামে বেশি পরিচিত। ১৯৭১-এ মুক্তিযুদ্ধে অংশ নেয়া এইচ.টি. ইমাম স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রী পরিষদ সচিবের দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদায় জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা নিয়োগ করেন। ২০১৪ সালে তাঁকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ করা হয়। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে গতকাল ৬ মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। রমনা থানায় দায়ের করা একই মামলায় কারাগারে থাকা লেখক মুশতাক আহমেদের মৃত্যু হয়েছে, আর কিশোর ১০ মাস ধরে কারাগারে আছেন। এদিকে মুশতাকের মৃত্যুর ব্যাপারে গঠিত তদন্ত কমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিয়েছে। নিজের ফেসবুক পেজে সরকারের ভূমিকা নিয়ে ব্যঙ্গাত্মকমূলক কার্টুন পোস্টার পোস্ট করার দায়ে গত বছর মে মাসে র্যাবের হাতে গ্রেপ্তার হন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও লেখক মুস্তাক আহমেদ। সরকার বিরোধী প্রচার ও গুজব ছড়ানোর অভিযোগ এনে কিশোর, মুস্তাক সহ ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রমনা থানায় মামলাও করা হয়। সেই মামলায় ২ জন জামিনে মুক্তি পেলেও মুস্তাক ও কিশোরের জামিন আবেদন ৬ বার নাকচ করা হয়। মুস্তাক আহমেদ ২৫ ফেব্রুয়ারি কাশিমপুর কারাগারে মারা যান। বিষয়টি অবহিত করে ১ মার্চ উচ্চ আদালতে কিশোরের জামিন আবেদন করা হয়। বুধবার সংক্ষিপ্ত শুনানি শেষে কিশোরকে ৬ মাসের জন্য অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। শুনানি শেষে বাদীর আইনজীবী কিশোরের দ্রুত মুক্তির প্রত্যাশা করেন। আহমেদ কবির কিশোরের জামিনের ক্ষেত্রে আদালত তার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে ৬ মাসের জন্য অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন এবং মুস্তাকের বিষয়ে যেই ইন্টিমেশনটা আমরা দিয়েছি যে তার নামটা স্ট্রাইক আউট করার জন্য, যেহেতু তিনি মৃত্যুবরণ করেছেন, অ্যাবেট হয়ে যায় যদি মৃত্যুবরণ করে, তো সেটা আমরা লিখিতভাবে জানিয়েছি। ফলে মুস্তাকের বিষয়ে আজকে আর অন্য কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি, কিন্তু আহমেদ কবির কিশোর তার শারীরিক অবস্থা বিবেচনায় ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। এই প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, এই মামলায় আরও ২ আসামি জামিনে মুক্তি পেয়েছেন। এমন বিবেচনায় আদালত কিশোরকে জামিন দিয়েছেন। ২টা জিনিস বিবেচনা করে, প্রথমত কো অ্যাকিউজ দিদার এবং মিনহাজ মান্নান ইমন এনার জামিনে আসছেন, একজন ট্রায়াল কোর্ট থেকে, একজন দিদার হচ্ছে ওনার কোর্ট থেকে, এবং লং কাস্টডি, উনি নিয়ার অ্যাবাউট 10 মান্থস হি ইজ ইন কাস্টডি, এই বিবেচনায় ওনাকে জামিন দিয়েছেন। লেখক মুস্তাকের মৃত্যুর পর থেকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও কিশোরের মুক্তির দাবিতে বিভিন্ন সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা সোচ্চার রয়েছে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। ২৬ মার্চের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল না করলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন বিশিষ্ট নাগরিকরা।
গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে বক্তারা আইনটি অবিলম্বে বাতিলের দাবি জানান। সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার জন্য পদযাত্রা করেন নাগরিক সমাবেশে অংশগ্রহণকারীরা। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে নাগরিক সমাজের প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে এই পদযাত্রা। হুইলচেয়ারেই সেই পদযাত্রার অগ্রভাগে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। পদযাত্রায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। প্রেস ক্লাব থেকে 2 দফা পুলিশি ব্যারিকেড ভেঙে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট হয়ে শাহবাগের বিএসএমএমইউর সামনে এলে পুলিশি বাধায় শেষ হয় পদযাত্রা। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নাগরিকের নিরাপত্তায় নয়, ভোটবিহীন সরকারের বিরুদ্ধে মানুষ যাতে কথা বলতে না পারে সেজন্যই ডিজিটাল নিরাপত্তা আইন করেছে সরকার। লুকোচুরি না, এটাকে বাতিল করে দিতে হবে কবরে। তা না হলে আপনারা জীবিত অবস্থায় কবরে লুকিয়েও আত্মরক্ষা করতে পারবেন। যদি বাঁচতে চান, এটা আমাদের আপনার এই কালা কানুনটা, এই ডিজিটাল একটা বাতিল করে দেন, সংস্কারের প্রয়োজন নাই। তো এটা সব দিক থেকে একটা নির্দিষ্ট আইন এবং এটা যত দ্রুত এটা বাতিল হয় ততই আমাদের জন্য মঙ্গল। আমি আপনাদের সকলের সাথে কণ্ঠ মিলিয়ে আবারও আমি এই নিবর্তনমূলক আইনের বাতিলের দাবি জানাচ্ছি। একটা কালো আইন সবাই মিলে বাতিল করতে বলে, বাতিল করে আরো ঘন কালো আর একটা আইন করা, ওই সব চলবে না। আমরা তো আপনাদেরকেই বাতিল করে দেব, কারণ এই সরকার জনগণের সরকার নয়। এই আইনকে কালো আইন হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, স্বাধীন গণমাধ্যম ও গণতন্ত্রের জন্য আইনটি প্রতিবন্ধকতা। ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজন, কারণ একটা নিপীড়ক সরকার রয়েছে। নিপীড়ক সরকার যদি না থাকতো তাহলে ডিজিটাল আইনের কোনো প্রয়োজন থাকতো না। এবং যতদিন নিপীড়ন থাকবে ততদিন এই নির্লজ্জ সরকারের ডিজিটাল নিরাপত্তা আইনের মতন আইনই ব্যবহার করতে হবে। এই আইনটি মানবাধিকার লঙ্ঘন করে, এই আইনটি মানুষের মত প্রকাশের অধিকার কেড়ে নেয়, এই আইনটি কবি, সাহিত্যিক, সাংবাদিকদের মুক্ত চিন্তাকে রুদ্ধ করে। এই আইন বাতিল করতে হবে। তো কেন স্বাধীনতার 50 বছর পূর্তি উৎসবে আমরা এইরকম করে প্রতিবাদী কণ্ঠগুলোকে হারাবো আর প্রতিবাদী কণ্ঠগুলোকে দমন করব? সরকারের মধ্যে কি কেউ উত্তর দেবে? রাষ্ট্রীয় হেফাজতে মুশতাক আহমেদ সহ সকল হত্যার বিচার এবং হয়রানি বন্ধ করে গ্রেফতারকৃতদের মুক্তির দাবিও জানানো হয় সমাবেশ থেকে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবেদন করেছে তার পরিবার। মঙ্গলবার দুপুর 12টার দিকে খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন জমা দেন। একই সঙ্গে খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে তার স্থায়ী জামিনের আবেদনও করা হয়। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডিত হয়ে 2018 সালের 8 ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিলেন খালেদা জিয়া। 25 মাস কারাভোগের পর গত বছর 25 মার্চ 76 বছর বয়সী খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে 6 মাসের জন্য দণ্ড স্থগিত করে মুক্তি দেয় সরকার। এরপর দ্বিতীয় দফায় ফের 6 মাস সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়। সেই মেয়াদ আগামী 25 মার্চ শেষ হচ্ছে। এদিকে বেগম খালেদা জিয়ার সাজার মেয়াদ স্থগিত নয়, মওকুফ চেয়ে তার পরিবার আবেদন করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আইন মন্ত্রণালয়ের মতামতের পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তাকে 6 মাসের জন্য প্রথম দফায় দেওয়া হয়েছিল, দ্বিতীয় দফায় আরও 6 মাস তাদের আবেদনের ভিত্তিতে, তাদের তার ঘনিষ্ঠজন, তার পরিবারের যে আবেদন ক্রমে এটা করা হয়েছিল। এখনও আবার সেই সময়টা বোধহয় শেষ হয়ে গিয়েছে, শেষ হচ্ছে আর কি। সেই জন্যই তারা আবার সময়টা এক্সটেনশন করার জন্য আরও কিছু শর্ত শিথিল করে তারা এক্সটেনশন চেয়েছেন। চিকিৎসায় করোনাকালীন তারা চিকিৎসা নিতে পারেনি, সেইটা জানিয়েছেন, এবং তার দণ্ডাদেশ মওকুফ করা যায় কিনা সেইটা সম্বন্ধেও তারা বলেছেন। এটা আমরা পরীক্ষা নিরীক্ষা করার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠাবো। আইন মন্ত্রণালয় থেকে মতামত আসলে আমাদের যথাযোগ্য বিষয়ের সঙ্গে আলাপ করে তার ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে নবনিযুক্ত অস্ট্রেলীয় হাই কমিশনার জেরেমি ব্রুয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি কথা বলেন। বুধবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন অস্ট্রেলীয় হাই কমিশনার। এ সময় প্রধানমন্ত্রী বলেন, স্থানীয় প্রশাসন, সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাজে লাগিয়ে সময়োচিত পদক্ষেপ নেয়ার মাধ্যমে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার সক্ষম হয়েছে। অস্ট্রেলীয় হাই কমিশনারের সাথে প্রধানমন্ত্রীর বৈঠকের পর প্রেস সচিব এহসানুল করিম সাংবাদিকদের এসব তথ্য জানান। বৈঠকে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা প্রত্যাশা করেন বলেও জানান প্রেস সচিব। পরে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন বিমস্টেকের নবনিযুক্ত মহাসচিব তেনজিল লেকফিল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, স্বাধীনতার স্বপ্ন আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। আর স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, স্বাধীনতার প্রকৃত ইতিহাস লেখা হলে আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, সেজন্য তারা প্রকৃত ইতিহাস বলে না। ৩রা মার্চ স্বাধীনতার ইশতেহার পাঠ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে জাতীয়তাবাদী দল বিএনপি। এতে নেতারা বলেন, আওয়ামী লীগ স্বাধীনতার ইশতেহারের একটি দফাও পূরণ করেনি। যারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে, আওয়ামী লীগ তাদের স্বীকৃতি দিতে চায় না। যার যা প্রাপ্য তা তাকে দিতে হবে বলে মন্তব্য করেন নেতারা। আমরা ইতিহাসে যার যা প্রাপ্য তাকে সেই প্রাপ্য দিতে চাই। আর এরা ইতিহাস এত বিকৃত করেছেন যেটা জানেন, সেটা জানেন যে আওয়ামী লীগ ছাড়ার কিছু নাই। এক নেতা, এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই হচ্ছে তাদের স্লোগান। তা নয়, শত শত বছর ধরে এই দেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল একটা স্বাধীন ভূখণ্ডের, তার জন্য এখানে লড়াই করেছে মানুষ। যদি স্বাধীনতার ৫০ বছরের ইতিহাস বলেন, ৭২ থেকে ৭৫ কি বাদ দেওয়া যাবে? ওই ৭২ থেকে ৭৫ যদি আপনি আলোচনা করেন, সেখানে আওয়ামী লীগ আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যায়। এই আসামির কাঠগড়ায় দাঁড়ানোর ভয়ে তারা বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করছে। তারেক রহমানকে দিয়ে বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর কর্মসূচি উদ্বোধন করা নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যের সমালোচনা করেন বিএনপি নেতারা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে সাজাপ্রাপ্ত আসামি দিয়ে নাকি আমরা উদ্বোধন করেছি। সাজা কে দিয়েছেন? কোন আদালত দিয়েছেন? এই আদালত যে আদালত সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেই আদালতের যে সাজা এদেশের মানুষ এটা গ্রহণ করে নাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দিয়ে উদ্বোধন করেছে। তিনি কে? স্বাধীনতার ঘোষকের সন্তান। তিনি কে? তিনবারের প্রধানমন্ত্রীর সন্তান। তিনি কে? মুক্তিযুদ্ধের সময় তার মা সহ একজন কিশোর হিসাবে কারাগারে ছিলেন, সামরিক বাহিনীর সেই ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন। সেই বন্দী মুক্তিযোদ্ধা তারেক রহমানকে দিয়ে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন। আমাদের দেশের সমস্ত রাজনৈতিক দল, সমস্ত প্রতিষ্ঠান, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সমস্ত গণতন্ত্রের দেশপ্রেমিক মানুষদেরকে আহ্বান জানাতে চাই যে আসুন, আমরা 1971 সালে যে চেতনা নিয়ে যুদ্ধ করেছিলাম, সেই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করা, আমাদের অধিকারকে কায়েম করা, তার জন্য আরেকবার লড়াই করি, আরেকবার যুদ্ধ করি। নেতারা অভিযোগ করেন, দেশে ভিন্ন মোড়কে একদলীয় শাসন চলছে। গণতন্ত্র ও বাক স্বাধীনতা ফিরিয়ে আনতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকার নয়, বিএনপি জনরোষের ভয়ে আতঙ্কিত। রাজনীতিতে কখন কি ঘটে কেউ জানে না মন্তব্য করে দলীয় নেতাকর্মীদের তাই ক্ষমতার দাপট না দেখানোর আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভায় গতকাল অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, নির্বাচন ও আন্দোলনের ব্যর্থতার কারণে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। এই জন্যই তৃণমূলে নির্বাচন থেকে বিএনপি সরে দাঁড়াচ্ছে। বলেন, স্বাধীনতা বিরোধীদের সাথে সখ্যতা রেখে বিএনপি স্বাধীনতা
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন মুক্তিযুদ্ধের মূল্যবোধের সাথে তামাশা। তিনি বলেন, বিএনপি সমাবেশকে কেন্দ্র করে বাস পোড়ানোর ভয়ে মালিকরাই আতঙ্কে বাস চলাচল বন্ধ করে দেয়, অথচ বিএনপি সরকারের ওপর দায় চাপায় বলে অভিযোগ ওবায়দুল কাদেরের। আতঙ্কিত, সে কারণেই বিএনপি তৃণমূল নির্বাচন থেকে সরে যাচ্ছে। এই রাজনীতি ঝঞ্ঝা বিক্ষুব্ধ রাজনৈতিক অঙ্গনে কখন কি ঘটে যায় কেউ জানে না। এদেশে চোখের পলকে 15ই আগস্টের মতো নির্মম হত্যাকাণ্ড, সেই ইতিহাস কি আপনারা ভুলে গেছেন? কেউ আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে কেউই যেন ক্ষমতা দাপট না দেখা। অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বলেছেন, উন্নয়নশীল দেশ হলে বাংলাদেশ যা হারাবে প্রাপ্তি হবে তার চেয়ে অনেক বেশি। গতকাল অর্থনৈতিক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে শেষে অনলাইন ব্রিফিংয়ে তিনি কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, 2026 সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হওয়ার পর রপ্তানি আয় কমা সহ যেসব অর্থনৈতিক চ্যালেঞ্জের আশঙ্কা করা হচ্ছে তার সঙ্গে একমত নন তিনি। বলেন, রপ্তানি কমে যাওয়ায় যে হিসাব বিশ্লেষকরা করছেন তা পূর্ণাঙ্গ নয়, বরং উন্নয়নশীল দেশে চূড়ান্ত স্বীকৃতি মিললে বিদেশি বিনিয়োগ বাড়বে, এতে দেশের অর্থনীতি হবে আরও চাঙ্গা। এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, সবার জন্য টিকা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চাওয়া মাত্রই প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে। আমরা চলে আসছি উন্নয়নশীল দেশে। আমি মনে করি আমরা যা হারাবো তার সাথে বহুগুণ বেশি আমরা পাবো। আমরা জানি আমাদেরকে কি কি চ্যালেঞ্জেসগুলো আমাদের মোকাবেলা করতে হবে। তো যে ধরনের চ্যালেঞ্জেসগুলো আমাদের মোকাবেলা করা দরকার সেগুলো আপনারাও জানেন, যে আমাদের যে লস যেটা আমরা ভাবছেন এবং যারা যেভাবে আমাদেরকে বলছে এটা ঠিক না। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য দেশপ্রেম, যোগ্যতা এবং অবিচল নেতৃত্বের কারণেই বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতির যোগ্য হয়ে উঠেছে। গতকাল সকালে সাভার সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি কথা বলেন। সেনাপ্রধান বলেন, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের প্রাক্কালে বাংলাদেশের এই অর্জন আনন্দ ও গৌরবের। এই অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ফায়ারিং প্রতিযোগিতায় সেনাবাহিনীর সব ফরমেশন সহ লজিস্টিক এরিয়া এবং 4টি স্বতন্ত্র ব্রিগেডের 15টি দলে 13 জন নারী সেনা সদস্য সহ 200 জন চৌকস ফায়ারার এতে অংশ নেন। সামগ্রিকভাবে আমাদের সেনাবাহিনী যে আধুনিকায়নের জন্য সরকারের যে একটা দিক নির্দেশনা ছিল এবং আমাদের যে একটা চাহিদা ছিল সেই অনুযায়ী সেনাবাহিনী সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সেনাবাহিনীকে আধুনিক করলেই হবে না, আধুনিক সরঞ্জামাদি দিলেই হবে না। সেই সরঞ্জামাদিগুলোকে যাতে দক্ষতার সাথে পরিচালনা করা যায় সেইভাবে আমাদেরকে প্রশিক্ষিত করতে হবে। স্বাধীন করো, স্বাধীন করো, বাংলাদেশ স্বাধীন করো। স্বাধীনতার 50 বছরে পাল্টেছে দেশের অর্থনীতির চেহারা। তলাবিহীন ঝুড়ির তাচ্ছিল্যের আরেক উচিত জবাব এসেছে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তীর্ণের মধ্য দিয়ে। 44 বিলিয়ন মার্কিন ডলারের রেকর্ড রিজার্ভ আর পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় আসন দখল অনন্য উচ্চতার আরেক বার্তা। এতে খুশি সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তবে সুবর্ণ জয়ন্তী উদযাপনের এই আনন্দক্ষণে 3 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে থাকায় অতৃপ্ত তিনি। বিশিষ্ট অর্থনীতি বিশ্লেষক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন, কাঙ্ক্ষিত উত্তরণে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, বেরিয়ে আসতে হবে স্বল্পোন্নত দেশের সুবিধা দীর্ঘায়িত করার আসক্তি থেকে। মার্চের উত্তাল এই দিনগুলোর রক্ত সোপান বেয়েই লাল সবুজ পতাকার নতুন ভূখণ্ড পায় বাংলাদেশ। 71-এ যে দেশে একবেলা পেট পুরে খাওয়াই ছিল দুঃস্বপ্নের মতো, সে দেশে 16 গুণ উৎপাদন বেড়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন হয়েছে। শিল্পের চাকা ঘোরার সঙ্গে সঙ্গে বদলে গেছে বাঙালির ভাগ্য।
একাত্তরে যেই মাথাপিছু আয় ছিল $100 নিচে, সেই আয় 50 বছরে ছুঁয়েছে $2000 মাইলফলক। $4.25 কোটি বৈদেশিক মুদ্রার রিজার্ভ গেল ফেব্রুয়ারিতে ছুঁয়েছে $4.5 কোটি। 72 সালের 14% নেতিবাচক প্রবৃদ্ধি পেছনে ফেলে এখনকার প্রবৃদ্ধি 8-এর ঘরে। স্বাধীনতার সময়কার 786 কোটি টাকার জাতীয় বাজেটের আকার এখন প্রায় 6.25 লাখ কোটি টাকার। বাংলার এই অর্থনীতি মুক্তিযুদ্ধের সময়ে খুব কাছ থেকে পরখ করা সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানিয়েছেন, ডিজিটাল লেনদেন এবং ই কমার্সের প্রসারে ভালোই এগিয়েছে বাংলাদেশ। দেশের অবস্থা সকলেই আমরা জানি, খুবই ভালো। লিস্ট ডেভেলপড কান্ট্রি, সেখান থেকে সদম্বে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে 40 বছরে। কারণ এইসব অর্থনৈতিক উন্নতি যেসব হয়েছে এরা শত শত বছর লেগেছে। এই যে তফাৎ এই চতুর্দশ শতকের মধ্যে, এটা কৃতিত্বের বিষয়। তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্যের $3.5 কোটি রপ্তানি দিয়ে বিশ্ব অর্থনীতিতে শক্তিশালী দেশের মধ্যে 41তম অবস্থানে এখন বাংলাদেশ। এসব অর্জন শুধু উৎপাদন সক্ষমতাই বাড়ায়নি, বাড়িয়েছে মানুষের গড় আয়ুও। বাংলাদেশের 50 বছরের পিছন ফিরে যদি দেখি, তাহলে আমার সবচেয়ে বড় অর্জনের জায়গাটা মনে হয় যে স্বাধীনতার সময় যারা আমাদের দেশের মানে টেকসই কতখানি হবে, এটা কতখানি বিকাশ লাভ করবে, এটার স্থায়িত্ব কি হবে, এগুলি নিয়ে যারা সংশয় প্রকাশ করেছিল, তাদের শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশ একটি সক্ষম, টেকসই, কার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছে। এই স্বাধীনতার এইটি ছিল সবচেয়ে বড় চাহিদা, সেটা 50 বছরে আমরা পূরণ করতে পেরেছি। অর্থনীতির খুঁটিনাটি বিশ্লেষণ করা বিশিষ্ট এই অর্থনীতিবিদ মনে করেন, টেকসই অর্থনীতির স্বার্থে এখন দরকার কর্মসংস্থানমুখী বিনিয়োগ। সেই সাথে বিদেশ নির্ভরতা কমিয়ে সম্প্রসারণ করতে হবে দেশীয় বাজার। আন্তর্জাতিক সুযোগ সুবিধা স্বল্পোন্নত দেশ হিসেবে যে আমরা পেয়ে এসেছি, এই সুযোগ সুবিধাকে আরও দীর্ঘায়িত করার আসক্তি থেকে বেরোতে হবে। আসক্তি থেকে বের হয়ে অভ্যন্তরীণ উৎপাদিকা শক্তির বিকাশ করা, এখানে কর্মসংস্থান এবং সবচেয়ে বড় হলো ব্যক্তি খাতে বিনিয়োগ বাড়ানো, কর আহরণ এবং মানসম্পন্ন শিক্ষা এবং স্বাস্থ্য। সেটা যদি আমরা করতে পারি, তাহলে একটা প্রকৃত উৎপাদনশীল সক্ষম জাতি নিয়ে আমরা আগামী দিনের অর্থনীতি পুনর্গঠন করতে পারবো। সাবেক এই অর্থমন্ত্রীও মনে করেন, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ কিংবা নিজ অর্থে পদ্মা সেতু নির্মাণ বা মেট্রো রেলের মতো বড় অর্জনে তৃপ্তির ঢেকুর তুললে চলবে না। নির্মূল করতে হবে উন্নয়নের মাঝে উঁকি দেয়া চরম দরিদ্রতাকে। বাংলাদেশের 50 বছরের উন্নয়ন, এটা মহা উন্নয়ন। এটা নিয়ে কৃতিত্ব নিতে পারি, কিন্তু মানে খুশি হয়ে বসে থাকতে পারি না। কারণ এখন দেশের 16 কোটি মানুষের 3 কোটি, 1/5 অলমোস্ট, 1/5 মানুষ এখনো দারিদ্র্য সীমার নিচে আছে। এটা চিন্তার বিষয়। কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়া অর্থনীতির সমীকরণ মেলাতে ব্যাংক ও আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠায় ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করার তাগিদ দেন আবুল মাল আব্দুল মুহিত। এটা একটা আশাব্যঞ্জক ডেভেলপমেন্ট। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন সফরে যোগাযোগ, বাণিজ্য ও কোভিড পরবর্তী সময়ে সহযোগিতা বিষয়গুলো প্রাধান্য পাবে বলে গতকাল জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। নরেন্দ্র মোদী সফরকে সামনে রেখে আজ বৃহস্পতিবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। বিশেষ বিমানযোগে তিনি ঢাকা আসবেন। সফরে জয়শঙ্কর প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। ভারতের প্রধানমন্ত্রীর সফর নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, সফরে মূলত যোগাযোগ বৃদ্ধি ও আমদানি রপ্তানি বাধা দূর করার বিষয়ে আলোচনা হবে। তিস্তা সহ অভিন্ন নদীর পানি বণ্টনের বিষয়টিও মোদীর ঢাকা সফরে অন্তর্ভুক্ত থাকবে বলে জানান তিনি। ভারতের প্রধানমন্ত্রী সফরকালে দুই দেশের মধ্যে একটি ট্রেন সার্ভিস উদ্বোধন হবে বলেও আশা প্রকাশ করেন শাহরিয়ার আলম। পূর্ণ পরিস্থিতিতে ভারত আমাদেরকে সহায়তা করেছে, ভ্যাকসিন দিয়ে আপনারা জানেন সেটি। তবে একটি যুগান্তকারী যোগাযোগের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হবে, নতুন একটি ট্রেন সার্ভিস চালু হবার কথা আছে। ভারত থেকে প্রচুর আইটেমের র মেটেরিয়াল আসে, আপনারা জানেন, যেগুলি দিয়ে আমাদের রপ্তানি বাণিজ্য আরও চাঙ্গা হয়েছে এবং ভবিষ্যতে হবে। সেক্ষেত্রে এই র মেটেরিয়ালগুলি এবং এই আমদানি রপ্তানির ক্ষেত্রে বাধাগুলি কীভাবে দূর করা যায় সেগুলি নিয়ে আলোচনা হবে আমাদের।
ফরিদপুরে নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকারের স্ত্রী সঞ্চিতা সরকার ও তার বড় ছেলে গোবিন্দ সরকার সহ 3 জন গতকাল সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত অপরজন হচ্ছেন কামাল আহমেদ। গুরুতর আহত হয়েছেন নবনির্বাচিত মেয়র নিমাই সরকার। ভাঙ্গা উপজেলার কালাইয়ের মোড়ে এই দুর্ঘটনা ঘটে। মেয়রের স্ত্রী ও তাদের প্রতিবেশী কামাল ঘটনাস্থলে মারা যান। আহত মেয়র নিমাই ও তার ছেলে গোবিন্দ সরকারকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেলে নেওয়া হয়। সেখানে মারা যান গোবিন্দ। গোপালগঞ্জ থেকে ঢাকাগামী জিএম পরিবহনের একটি বাসের সঙ্গে মেয়রের পরিবারকে বহনকারী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমামের ইন্তেকাল। 2 দফা জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন আজই। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। 6 মাসের জামিনে কার্টুনিস্ট কিশোর। 26 মার্চের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের আলটিমেটাম নাগরিক সমাজের। পদযাত্রায় বাধা। খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে পরিবারের আবেদন। আইন মন্ত্রণালয়ের সাথে কথা বলে সিদ্ধান্ত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বাধীনতার স্বপ্ন আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে, অভিযোগ বিএনপি নেতাদের। জনরোষের ভয়ে সরকার নয়, বিএনপি আতঙ্কিত, মন্তব্য ওবায়দুল কাদেরের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।